অনেকেই অনেক সময় প্রশ্ন করে, বয়স কত হলো? হলো। কি করে বলি? আমি কি চাই বুঝতে পারি? যখন আমি মেয়ের সাথে কার্টুন দেখি, 7 কি 8, আর যখন গানের তালে নাচতে থাকি, একেবারে 16। নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ মঙ্গলবার, প্রাইসের পক্ষ থেকে আমি শিলা। আমাদের সঙ্গে কিছুক্ষণ অনুষ্ঠানের 133তম পর্বে আজ অবসরের আলাপ পর্ব। এই পর্বে আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয়া দিদি গোপা বসু। একটু ওনার সাথে কথা বলে নিই। নমস্কার, আমি গোপা বোস। আমি অবসর নিয়েছি। এই অবসরে আলাপ অনুষ্ঠানটি আমি এর আগেও দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে, এই অবসর জীবনের মধ্যেও যে এত আনন্দ আছে, এত ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি সেটা বুঝতে পারছি। খুব ভালো লেগেছে আমার এই অনুষ্ঠানটি। আর এই প্রাইজের এই যে অনুষ্ঠানটি পরিচালনা করা বা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি প্রাইজের সমস্ত সদস্যকে জানাই অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা বলি। দিদি শুরুতেই বলেছেন আমাকে যে আমি যেন একটু ওনাকে তুমি সম্বোধন করে আর কি কথাটা বলি, তাহলে উনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো ঠিক আছে, আমি হয়তো তুমি বলবো, কিন্তু আমার দিক থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি যদি আমাকে একটু তুই করে কথা বলো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। হ্যাঁ, তুমি তুই তোমার যেটাই সুবিধা হবে তুমি সেভাবেই আমার সঙ্গে কথা বলবে, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার থেকেও ও তো আমার ছোট, আর আমি ওকে তুই বলতেই ভালোবাসি। অনেকের সঙ্গে আমার আলাপ আছে, সবাই তো মোটামুটি তুই বলি আর কি, আমি ছোট সবাই। আচ্ছা, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রায়শ আমি 2-1 দিন ওনার সঙ্গে যা আলাপ হয়েছে বা আমি ওনাকে যতটুকু জেনেছি, উনি হয়তো এখন একটু কবিতা নিয়ে থাকেন, একটু শুনেছি বা করতেও শুনেছি। তো সেই হিসেবে আমাদের তো উনি চর্চা যতটুকু যা করেন না কেন, ফাঁকে আমরা তো শুনবই। তো প্রথমেই আমি একটু ওনার ছোটবেলাটা নিয়ে একটু আগে শুনি, ভাবে আমরা অনেক কিছুই জানবো। উনি অবসর নিয়েছেন, ওনার বহু অভিজ্ঞতা আছে, উনি দীর্ঘদিন চাকরি করেছেন, তো সেটা তো অবশ্যই শুনবো। একটু ছোটবেলাটা নিয়ে, কোন স্কুলে পড়াশোনা করেছেন, কিভাবে ওনার ছোটবেলাটা কোথায় কেটেছে, একটু একটু জানবো। আমি বহরমপুরেরই মেয়ে, যদিও আমার জন্ম রানাঘাট, কিন্তু আমার মাও চাকরি করতেন। আমার মা আমাকে ছোটতে নিয়ে বহরমপুরে চলে এসেছিলেন, মা বাবা সবাই। সেই থেকে আমরা বহরমপুরে এখানকার শিলগঞ্জ স্কুলের ছাত্রী। আমি এখান থেকেই পড়াশুনো, মাধ্যমিক, তারপরে এই স্কুল লাইফেও আমার আবৃত্তি করার একটা ভালো লাগা ছিল। তাই স্কুল লাইফে অনেক আবৃত্তি করেছি। আর এই পড়াশোনা শিলগঞ্জ স্কুল, এই নিয়ে খেলাধুলা মোটামুটি, কিন্তু আমার ভালো লাগার জগৎ ছিল আবৃত্তি। স্কুলেও আমি অনেক রকম প্রোগ্রাম করেছি আর কি। শিল্পবন্ধী আমারও স্কুল, আমার ভীষণ গর্ববোধ হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, পারিবারিক জীবন বলতে আমি স্কুলে পড়াশোনা শেষ করে আমার চাকরি, আমি অবশ্য তার আমার স্কুলে পড়তেই আমি নার্সিং প্রফেশনে চলে যাই। আমি নার্সিং স্টাফ নার্সিং প্রফেশনে চলে যাই। ওখানে 2-2.5 বছর ট্রেনিং এই বহরমপুরে। তারপরে আমার চাকরি জীবন শুরু হলো। চাকরি জীবন শুরু হওয়ার পরে 1-2 বছরের মধ্যে বিয়ের পরে যে সময়টা, সেটাও খুবই ভালো কেটেছে। আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার পরিবার আমাকে ভীষণ ভালোবাসতো। আমার পরিবার পরিজন যারা আমার সঙ্গে, তাদের সম্পর্ক খুব ভালো ছিল। এই করে আস্তে আস্তে দিনগুলো
যায়, আস্তে আস্তে ছেলে মেয়ে, ছেলে আসলো, ছেলের সঙ্গে ছেলেকে বড় করা, এই করা, সব মিলিয়ে আর কি একটা সুস্বাচ্ছন্দ্য জীবন, কোনো অসুবিধা ছিল না। জীবনটা খুব স্তব বন্ধুতেই কেটেছে, কোনো রকম অসুবিধা আমার ছিল না, এই আর কি। আচ্ছা, চাকরি জীবনের অভিজ্ঞতা বা সেগুলোই পরে যাব। তো একটা আবৃত্তি যদি এই সময় হয়ে যায় তাহলে মনে হয় একটু ভালো হবে। হ্যাঁ, আবৃত্তি তো আরো অনেক শুনবো, একটা নয় আরো অনেক শুনবো। হ্যাঁ, আবৃত্তি তো আমার খুব ভালো লাগে, আর এখন তো আমার আবৃত্তি বলে, আবৃত্তির সঙ্গে থাকতে ভালোবাসি। তাই প্রথমে একটা রবীন্দ্রনাথের কবিতায় আবৃত্তি করি। অভিশাপ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী প্রভুত্ব মথুরাপুরী প্রাচীরের তলে একদা ছিলেন সত্য। নগরের দিক লিখেছে পবনে, দুয়ারে রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মুখে অবলুপ্ত। পাহাড়ের উপর সিঞ্চিত কণ্ঠ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা ফলকে ভাগিল, রুদ্ধ দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ, রুলু ঝুলু রবি বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপে ধরিয়া ফেরিল তাহার নবীন গৌরকান্তি, শম্ভু সাহসে তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাবিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মরি, তোমার কিশোর, দয়া কর জনে, গৃহে চলো মোর, এই ধরণী তল কঠিন কঠোর, এ নহি তোমার শয্যা। সন্ন্যাসী কয় করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমারই কুঞ্জে। সহসা সন্ধ্যা করিত শিখায় মিলল বিপুল আশ্র, রমণে কাঁপিয়া উঠিল তরাসে প্রলয়, শঙ্খ বাজিল বাতাসে আকাশে, বজ্র ভোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষটা কোনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথদুর্শাকে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মলির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে উৎসবে। শূন্য নগরী রকি নীরবে, আসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোতে, সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকা, কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছে কি আজ তারই অভিসারে রাত্রি। নগর ছাড়াই গেলে দণ্ডি, বাকিরে প্রাচীরে প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্রবণির ছায়ার আধারে, কেউ রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মণিপুরি গায়ে ধরে গেছে তার অঙ্গ, রোগ মুশি ঢালা কালী তরুকা, লয়ে প্রজাগণে করে পরিহার, বাহিরে এনেছে পুরো পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি জুনিল অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কবি, যামিনী চক্ষুনা মত্তা, এই শিশু তুমি প্রভু দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। কি বলবো, আমি তো মোহিত হয়ে গেছি। পরের যে প্রশ্ন করবো নাকি আরো আবৃত্তি শুনবো, আমি মানে সত্যি মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে খুবই খুবই সুন্দর হয়েছে, জিভ কাটার মতো কিছু নেই, খুব সুন্দর
এবং টোটালি না দেখে, এত বড় একটা কবিতা পুরোপুরি না দেখে হয়েছে। হ্যাঁ, এটা তো মুখস্থ করতে হয়েছে। নিশ্চয়ই এটা চর্চা খুব ভালো মতো না থাকলে এইভাবে বলা যায় না। হ্যাঁ, বয়স তো হয়েছে, অনেক কিছুই ভুলে যায়, তবুও আবৃত্তিকে এত ভালোবাসি হয়তো সেরকম সিচুয়েশন আমাদের ছিল না, বা সেরকম মানে মানে গাইডেন্স আর কি, যেটা হয় আর কি, শেখার জন্য যেটা, সেটা আমি পারিনি। তাহলে হয়তো আমি আরো অনেক দূর এগোতে পারতাম। কিন্তু ওই যে নিজের ভালো লাগা, সেই ভালো লাগার জন্যই আমার এই ভালোবাসা, ভালো লাগা, আবৃত্তিকে ভালোবাসা, আবৃত্তিকে ভাবা, সেই জন্যই হয়তো আজকে এই বয়সে এসে হয়তো আমি সেই দিকে ভাবতে পারছি। ভালো লাগে আমার অবসর, আমার খুব ভালো লাগে এইগুলো নিয়ে। মানে অবসর জীবন, মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে কোন রকম একাকিত্ব মানুষ একটা হয়, যে এই যে আমাদের এই সমাজে এখন একাকিত্বটা মানুষকে খুব বেশি গ্রাস করে, কিন্তু বোঝা যাচ্ছে যে তার বিন্দুমাত্র নেই। না, তো যাই হোক, আমরা পরে আরো আবৃত্তি শুনবো, কিন্তু একটু এখন ওই কর্মজীবনে একটু ছোটখাটো দুটো অভিজ্ঞতা বা কতদিন চাকরি করেছেন, কিভাবে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, হ্যাঁ, এসবগুলো বলছি। আমার চাকরি, আমি মানে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মচারী। আমি দীর্ঘ 41 বছর চাকরি করেছি। 41 বছর চাকরি করেছি। 41 বছর এই চাকরি জীবনে বহু অভিজ্ঞতা হয়েছে। আমি তো বহরমপুর ইনস্টিটিউশনের স্টুডেন্ট ছিলাম। এখান থেকে আমার পাস, 2.5 বছর ট্রেনিং নিয়ে আমার প্রথম পোস্টিং হয় খড়গ্রাম বলে একটা মানে জায়গাতে আর কি, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই খড়গ্রাম থানাতে আমার পোস্টিং হয়। তখন একদম আমি যখন জয়েন করি, তখন হসপিটালগুলো খুব একটা বড় ছিল না। হসপিটাল স্টাফ হিসাবে, ইন্ডো স্টাফ হিসাবে জয়েন করেছিলাম। প্রথম তখন কত বয়স, 21-22 বছরের একটা মেয়ে, ভয় লাগতো ওখানে গিয়ে একা একটা মেয়ে একটা কোয়ার্টারে থাকা। অবশ্য আমার মা একজন আমার সঙ্গে মেনটেন দিয়েছিলেন, সেও বয়স্ক মানুষ, কিন্তু আমার সন্ধে হলে খুব ভয় লাগতো। আমি জানলা খুলে দেখেছি, মাঠের পাশে আমাদের কোয়ার্টারগুলো ছিল, একদম মাঠের ধারে। জানলা খুলে দেখছি পাশের গ্রামে ডাকাতি হচ্ছে। ওরে বাবা, সেটা কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! সারা রাত ঘুমোতে পারতাম না। কত বড় বাড়ি, ফ্ল্যাটে মানে কোয়ার্টারগুলো আছে বড় বড়, সেখানে না লাইট জ্বালিয়ে চুপ করে বসে থাকতাম। আর যে আমার সঙ্গে ছিল তাকেও বলতাম, হাসি কথা বলো না, যদি ডাকাত দল ধরে নিয়ে যায়। তখন সদ্য অল্প বয়স আমার। এরপরেই আর কি চাকরি জীবন ওইগুলো কেটেছে। তারপরে ওখানে অনেকদিন ধরেই আমি ছিলাম। অবশ্য আমি 80 জানুয়ারিতে আমি চাকরি পাই, 80 ডিসেম্বরে আমার বিয়েও হয়ে যায়। বিয়ে হয়ে গেলেও আমি ওখানেই থাকতাম। আমার হাজবেন্ড বহরমপুরে থাকতো, যেহেতু ও মানে জুডিশিয়াল ডিপার্টমেন্টের স্টাফ ছিল, আর আমি হেলথে চাকরি করেছি। এখানেই থাকতাম, মাঝে মাঝে বাড়ি আসতাম এইভাবে। তারপরে আমার মানে কিছুদিন পরে আমাদের একটা অর্ডার আসে যে আমাদেরকে পাবলিক হেলথে জয়েন করতে হবে। পাবলিক হেলথে জয়েন করতে গিয়ে পাবলিক হেলথে বহু অভিজ্ঞতা। ওখান থেকে 84-85 সালে আমি খড়গ্রাম থেকে বহরমপুরে আসলাম, বহরমপুর ব্লকের আন্ডারে। সেখানে বহু অভিজ্ঞতা, বহু চাকরি করেছি, বহু করেছি, অনেক কিছু। সে বলতে গেলে অনেক বড় ইতিহাস হয়ে যাবে। একটা ভালো খারাপ অভিজ্ঞতার কথা বলছি। খড়গ্রামেরই একটা অভিজ্ঞতার কথা আমার মনে আছে। তখন আমার বয়স বেশি না, হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হলেও তো খুব একটা বয়স না। একটা গ্রামে আমাদের তখন ওই পালস পোলিওর কাজ করতো। তো পালস পোলিও শুরু হবে তার আগে তো আমাদের ভ্যাকসিনের অনেক ব্যাপার ছিল, ওগুলো আমাদের দিতে যেতে হতো। একদিন না সেখানে ঢুকেছি, আর প্রচন্ড বেগে সেই গ্রামে প্রচন্ড মারামারি হচ্ছিল। এত মারামারি হচ্ছে আমি বুঝতেই পারিনি যে আমরা গিয়েছি, আমাদের যে ঘরটা ছিল যেখানে আমরা বসতাম, সেই ঘরটা খুলেছি, খুলে বসেছি। হঠাৎ করে না দুটো লোক সেই বড় বউ পড়ে এসছে, যে আমাকে বলছে ওষুধ দাও। আমি না হা করে লোক বলছি, আমি ধমক দিচ্ছি রীতিমতো, ওষুধ দাও, তোমাকে এক্ষুনি মারবো। আমি তো ভয় পেয়ে গেছি যে যদি মেরেই ফেলে, মারিলেও কেউ জানবে না। আমি সেই কোনো রকম করে কি বলবো, কি ওষুধ পেয়েছে আমি নিজেই জানি না। জ্বরের ওষুধ তাকে দিতে হবে, তাকে আমি ভুলে মানে কি বলবো, অন্য কোনো
দিয়ে ফেলেছি। ভয়ে আমার এত ভয় লেগেছিল যে আমি তাকে জ্বরের ওষুধ চাইছে, আমি তাকে কাশির ওষুধ দিয়ে ফেলছি, মানে একটা এরকম দিয়ে ফেলছি, মানে যাতে এত ভয় পেয়ে গেছিলাম, তাকে ডায়রিয়ার ওষুধ দিয়ে ফেলেছি আর কি। এইসব দিয়ে তারপরে ওখান থেকে খুব ভয় করছে, বেরোতে পারছি না, সমস্ত লোকে মারামারি করছে, প্রচন্ড মারামারি, সে বল্লম নিয়ে মারামারি করছে, ওরকম তো কোনোদিন দেখিনি, গুলি চালাচ্ছে। তখন একটা লোককে, গ্রামে তো সবাই ভালো খারাপ হয় না, ভালো তো আছে, সেটা একটা লোককে বলেছি, বয়স্ক দাদা, চাচা, মানে ওরকম মানে মুসলিম গ্রাম তো, সেই জন্য বলছি যে দাদা এরকম আমাকে একটা কিছু থেকে দেখে দেবেন, বিশ্ব আমি চলে যাবো। বলছে দিদি আপনি তো যেতে পারবেন না, এখন তো খুব মারামারি হচ্ছে, আপনি দরজা বন্ধ করে বসে থাকুন। আমি সেই সেন্টারের মধ্যে দরজা বন্ধ করে বসে আছি। তখনকার দিনে তো ফোন ছিল না যে বাড়িতে একটা ফোন করে জানাবো কি হচ্ছে, বসে আছি। তারপরে যখন দেখছি দরজা খুলে একটু মারামারিটা কমছে, তখন ওই বয়স্ক ভদ্রলোক ওখানেই ছিলেন। বলছে আচ্ছা আচ্ছা আপনি ভয় পাবেন না, আমি একটা ভ্যান, ভ্যান আর কি ডেকে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে কোনো রকম করে ছাতা নিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আমার খড়গ্রামে যে মেডিকেল অফিসার ছিলেন তাকে বলতেন যে স্যার আমি মারামারি না করলে আর যেতে পারবো না, আমি এখানে এসে প্রতিদিন থাকবো, ডিউটিতে আসবো, কিন্তু আমি যেতে পারবো না, ওখানে মারবে বলেছিল। আমার অফিসার বলেছিলেন না না দিদি আপনাকে যেতে হবে না, আপনি এখানেই প্রতিদিন আসবেন। সেই হচ্ছে একটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমার, খুবই ভয়ঙ্কর। আমি মানে এটা অবশ্য এখন এই বয়সে এসে সেটাকে কিছু মনে হয়, কিন্তু তখন আমার ওই 21-22 বছর জীবনে কিন্তু ওটা তখন খুব ভয়ঙ্কর ছিল। অবশ্যই অবশ্যই সেটা কোনোদিন ভাবিনি যে এতটা ভয় পেয়ে যাবো আর কি। মানে এখানে ভালো লাগা এবং খারাপ লাগা মানে দুটোই একসঙ্গে, মানে বিপদের মধ্যেও দাতা হিসেবে একজনকে পেয়েছিলাম। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আসলে ওখানে আমরা যেতাম তো, ওখানকার লোকজন আমাদেরকে ভালোবাসতো, ওখানকার যেহেতু আমরা ওখানে কাজ করতে যেতাম, আসতো বয়স্ক মানুষ আমাদের কাছে ওষুধ চাইতো। আচ্ছা দাদা এই যে একটা কথা বলা, আসলে আরেকটা মানে কি, মানে মাটিখান করতে গিয়ে দেখেছি সব থেকে ভালো হচ্ছে শরীর শুধু কিছু হবে না, সবসময় তোমার ভালো লাগা লাগুক, তো ভালো লাগুক না লাগুক, ভালো লাগছে না তবু সুন্দর হবে, হ্যাঁ বলুন। এইটা করতাম বলে কোথায় সেদিন আমাকে ওই বয়স্ক ভদ্রলোক তাড়াতাড়ি করে একটা ভ্যান ডেকে দিয়েছিল। উনি খুঁজছিলেন যে আমি কিভাবে বেরিয়ে যাব, উনি আমাকে খুব সেবার হেল্প করেছেন। আমি স্যারকে এসে কেঁদে ফেলেছেন যে আমি স্যার ওখানে আর যাবো না। না দিদি আপনি এখানে থাকুন, যখন করবো তখন আমি 15 দিন 1 মাসে বিসিসিতে ডিউটি করতাম। এইরকম ছিল আমাদের বেঁচে থাকার প্রথম এবং প্রধান শর্ত কিন্তু আমাদের স্বাস্থ্য। সেই স্বাস্থ্যতে এতদিন তুমি কাটিয়ে এসেছো এবং সত্যিকার তোমরা না থাকলে বোধহয় আমরা এত ভালোভাবে বোধহয় বাঁচতে পারবো না। তোমাদের মতো মানুষজন আছে বলে, বা এই যে সত্য কোভিড পিরিয়ড আমরা পার করলাম, প্রচুর এখানেও আমরা কিন্তু আমরা হয়তো অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরোয়নি, গুটিয়ে বসে আছি, জানলা দরজা বন্ধ বা খুলে রেখে দেখছি, পাড়ার মধ্যেও বেরোতে ভয় পাচ্ছি, কিন্তু তোমাদের সেই ডিউটিটা পালন করতে হবে। আমরা যেহেতু ওই যে যখন পাস করেছিলাম সেদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের একটা কথা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নিয়ে শপথ নিয়ে যে আমাদের শপথ যে আমরা জনগণকে সেবা করবো, এটা আমাদের শপথ বাক্য ছিল। আজ বহু বছর আগে সেই শপথ বাক্যটা আমার মনে নেই, কিন্তু জিনিসটুকু মনে আছে। তাতেই বলছি যে যেটা নিয়ে এসেছিলাম সেটাই বোধহয় আমাদেরকে সেইভাবে কাজে মানে উদ্দীপনা জোগাতো। কোভিড পিরিয়ডে প্রচুর ডিউটি করেছি। সবাই যখন বেরোতে ভয় পেত, আমরা অনলি ফর হেলথ কর্মচারী যারা কাজ করেছি তাদের উপায় ছিল না, তাদের কোভিড হয়েছে, আমাদের প্রত্যেকটা স্টাফের কোভিড হয়েছে কিছু করার নেই। তবুও আমাদের 17 দিনের মধ্যে জয়েন করতে হয়েছে, আর একটা পেশেন্টকে ভ্যাকসিন দিতে হচ্ছে। প্রচুর ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিনের মানে আমার রিটায়ারমেন্ট করার আগের দিন অবধি আমি ভ্যাকসিন দিয়ে এসেছি। আচ্ছা, তুলনামূলক ভাবে তুমি কিন্তু মানে যাদের আমরা বলি খুব মাটির কাছের মানুষ, হ্যাঁ সেই সব মানুষের সঙ্গে তুমি কাজ করেছো। হ্যাঁ। সেই ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা মানে ঠিক কি বলতে চাইছি, মানে যেটা হয়তো তুমি নিজে বুঝতে পারছো যে এই মানুষগুলো ওই ভুল ধারণাটা নিয়ে আছে, তুমি বুঝতে পারছো, কিন্তু তাদের তুমি সঙ্গে সঙ্গে সেটা বোঝাতে পারছো না। যে মানে আমরা সাধারণত আমরা কি দেখি এখনো পর্যন্ত যেটা চলে, তুমি তো 40 বছর চাকরি করে এসেছো, যে সাপে কামড়ালে আমরা প্রথমেই আমরা হয়তো হসপিটালে যাব,
কিন্তু তুমি যে এলাকায় ছিলে, এখনো দেখা যায় কিছু মানুষ হসপিটালে না গিয়ে তারা হয়তো কোনো ওঝা গুণিনের কাছে যাচ্ছেন। এরকম আরো অনেক বহু অভিজ্ঞতার সম্মুখীন তোমাদের হয়েছে। তো এরকম যদি দুটো চারটে কথা কিছু বলো তাহলে একটু। হ্যাঁ, মানে অভিজ্ঞতা তো প্রচুর, কারণ আমি বহু বছর একদম গ্রাসরুট লেভেলেই কাজ করেছি, একদম গ্রাসরুট লেভেলে, মানে কি বলবো, গ্রামের একদম মানে এর মধ্যে, ঘরের মধ্যে ঢুকে যাওয়া কর্মী আমরা, সেগুলো তো দেখেইছি। কিন্তু এখন কিন্তু মানুষ অনেক উন্নত হয়েছে। তবে আমার জীবনের বড় বড় মানে অভিজ্ঞতা বলতে পালস পোলিও প্রোগ্রাম 1995 অর্থাৎ 95 সালে পালস পোলিও শুরু হয়েছিল। সেই প্রথম দিন থেকে পালস পোলিও প্রোগ্রামের প্রথম থেকে আমরা ছিলাম অনেক দিন পর্যন্ত। এই আজও পালস পোলিও হয়, কিন্তু সেটা আপনার সেটা ইয়েটা কমে গেছে, মানে এখন মানুষ বুঝে গেছে, কিন্তু আমাদের সময় কিন্তু সেটা বোঝানোর, সেটা কিন্তু লোকে নিত না। আমাদেরকে অনেক তাড়া করেছে, গিয়েছি পুলিশ প্রোটেকশন নিয়ে গিয়েছি, পুলিশ প্রোটেকশন, রীতিমতো পুলিশ প্রোটেকশন নিয়ে গেছি, খাওয়াবো না। লোকে যেমন আজকাল রাস্তাঘাটের জন্য ভোট বয়কট করে দেয় না, রাস্তাঘাট বন্ধ করে নেই, ভোট দেবো না, সেই রকম পালস পোলিও দেবো না, পালস পোলিও খাবো না, গোটা গ্রাম পালস পোলিও নেই। এবার আমাদের একটা টার্গেট আছে, লোকে একদিন এমন এক জায়গায় বলছে যে আমি সুপারভাইজার, অবশ্য আমার তারপরে আমি স্টাফ ছিলাম, পরে আমি ট্রেনিং নিয়ে সুপারভাইজার হয়ে গেছি। তখন আমার অনেকগুলো সেন্টার আমার মধ্যে কাজ করতে হতো, এতগুলো সেন্টারে কাজ করতে হতো, তারা কর্মীদের কাজ করতে হতো, তাদের দেখভাল করতে হতো, তাদের সমস্ত কিছু। কিন্তু প্রথম দিকের কথা বলছি, যে একদিন একটা ফিল্ডের একটা ইউনিটে আমাকে সে একদিন বললো, দিদি ওই বাচ্চাটা না খাচ্ছে না, খাওয়াবে না। কেন? না খাওয়াবে না, বলেছে তোমাদের এইসব রোগ খেলে মানে ওই বলে না যে বাচ্চা হবে না আর কি, বাচ্চা হবে না, ছেলেরা সব বাচ্চা হবে না, তোমাদের ওয়া নেবো না গো, ওয়া নেবো না, এইভাবে বলো, তোমরা আমাদের বাড়িতে আসবে না, ওয়া তোমাদের বাড়িতে তোমাদের কাছে তো নিবই না, নিলে তো আমাদের ইয়ে হয়ে যাবে। আমি এই ভাষায় বলছি, এই ভাষায় কথা বলেছি আপনাকে। আমি তখন অনেক বোঝালাম, দেখো এগুলো বলো না, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কোনো সন্তানও তোমাদের বন্ধ হবে না, কিছুই বন্ধ হবে না, শুধু একটা রোগ, এই রোগটা থেকে দেখো কত লুলু ল্যাঙ্গা খোড়া, দেখো তো। হ্যাঁ দেখি দিদিমণি, তাকে তবুও আমরা নিব কেন নাও, তুমি তো তোমার তো আমি ভালো ভালো। আমার অনেকক্ষণ ধরে আমি শুনছি বাচ্চাটা কোথায় আছে, আমাকে কবি ছিল, বাচ্চাটা কোথায় আছে, দিদি ঘরের মধ্যে আছে। আর মা তো একদম দাঁড়িয়ে আছে, সত্যি কথা বলতে কি, আরে খড়গ একটু কাছে তুলেছে, কাস্তে দা দিয়ে বলছে এ ঘরে ঢুকবে তো একদম মানে কেটে ফেলে দেবো। তখন না আমার একটুখানি মানে চিন্তাই হলো যে আমি হয়তো জোর করে ঢুকে বাচ্চাটাকে খাওয়াবো, তারপরে তো আমাকে গ্রামে আসতে হবে, হয়তো এরা কিছু বলে। আমি আসলে তোমাকে কিছু বললাম, ঠিক আছে বাবা তুমি না খাও, যখন আমাকে দা দিয়ে এরকম মানে তেড়ে এসেছে, একদম তেড়ে আসছে দা দিয়ে চলে আসে, তখন আমাদের যারা সিনিয়র তারা বলে যে দিদি আর যেতে হবে না, থাক, আমরা কি করবো, এরকম রিফিউজ বাচ্চা আমরা দেখে আমাকে রিপোর্ট করতে হতো। অবশ্য সেটা অনেক আগেকার আমাকে, তারপরে আস্তে আস্তে আমরা তাদেরকে অনেক বুঝিয়েছি, অনেক মিটিং করেছি, মায়েদেরকে ডেকেছি, গ্রামে আমরা অনেক কিছু বলে করেছি, পলিও খাইয়েছি। তারপরে যেমন আরেকটা বলি, অপারেশন, আমার তোমরা খেয়াল করবি, আমাদের তো অপারেশন একটা মাস ছিল, প্রচুর অপারেশন করাতে হতো, মানে ওই ডক্টর সার্জনরা আছেন, আমরা বলতাম সেই অপারেশন করাতে গিয়েও তোমাদের কি গো, তোমাদের কি, আমরা বেশি করে বাচ্চা নিব তো তোমাদের কি, এইভাবেই বলছি। কিন্তু কি বলতো, রাগ করলে হতো না, সেখানে আমাকে কথা বলতে হতো, রোগ ঠিক করতে হয়েছে ভালো করে, বাবা বাচ্চা করে কেন কি হয়েছে, এইভাবে আস্তে আস্তে মানুষকে মানে কি বলবো সচেতন করা। মানে আমি পাবলিক হেলথ পড়েছি, পাবলিক হেলথের একটাই কাজ ছিল সচেতন, যদি জনসচেতনতা না আসে তাহলে কিন্তু আমার এটা হতো না। ওই জন্য বলছি এইগুলো আমার চাকরি প্রথম এইগুলো অভিজ্ঞতা, তারপরে আস্তে তাকিয়ে করতে হ্যাঁ আসতে এসে অনেকটাই সাফল্য, মানে আর কোনো অসুবিধা থেকে শেষ যখন তুমি করেছো, মানে কোভিডে তো আমরা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে তো দেখেছি প্রত্যেকেরই কি অবস্থা হয়েছে, প্রচুর রিপোর্ট। তারপরে আমি প্রমোশন পেয়ে
অফিসিয়াল কাজ, তখন আমার শুধু রিপোর্ট থাকতো, প্রচুর রিপোর্ট আসতো, মেয়েরা পাঠাচ্ছে, এই করেছে, সেগুলো মানে কালেকশন করা, সেগুলোকে তৈরি করা, সারাটা দিনই অফিসে কেটে যেত। সেই সকালবেলা 7:30 8 9 9:30 সময় তখন কোনো ভেহিকেল ছিল না, কোভিডের সময় সবথেকে বড় কোনো ভেহিকেল ছিল না, নো ভেহিকেলস, উইদাউট ভেহিকেলসে একটা গাড়ি ছিল আমার, সেই গাড়ি আমি 7 মাস চালিয়েছি, গাড়িটা 7 মাস চালিয়ে অফিসে গিয়েছি, কোভিডে কাজ করেছি, 7:30 7টা 8টা 8:30 বাড়ি এসেছি, এইরকম দিন গেছে। অবশ্য এখন সবাই কোভিডের ভ্যাকসিন নিয়েছে, আমিও নিয়েছি, আমরাই তো প্রথম নিয়েছি, দেবে কি করে চলে গেছে। আলোচনা অনেক করলো, আমি একটু কবিতা আরেকটা শুনবো, একটু কবিতা একটু শুনে নিই। হ্যাঁ হ্যাঁ, আর একটু যদি গলাটা ভেজাতে হ্যাঁ, ভালো হয়, খুব তাহলে ভালো হয়। হয়। হ্যাঁ হ্যাঁ। চাটা চাটা খেয়ে নিই, তারপর একটা কবিতা শুনবো। জল জল খাবে? হ্যাঁ একটু জল হলে ভালো হয়। চাটা ঠান্ডা হয়ে যাবে, একটু চাটা হ্যাঁ চাটাও চলুক। হ্যাঁ ঠিক আছে, 4 থেকে দুটি হ্যাঁ। আবৃত্তি করছি। হ্যাঁ আচ্ছা, এবার একটা কবিতা আবৃত্তি করছি, অমল কাশি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। অমল কান্তি আমরা বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, শব্দলোক জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি এসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। বাহ বাহ, খুব সুন্দর। হয়তো কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন এগুলো শুনে অবশ্যই তারা ভালো বলবেন। তো একটু চাটা খেয়ে নেবেন। হাতে আমি একটু এই কর্মজীবন প্রসঙ্গে আর জিজ্ঞেস করি যে বিশেষ কোনো প্রশিক্ষণ মানে এই কর্মজীবনে, মানে যেটা নিজের
নিজেরও অনেকটাই কাজে লাগছে। হুম, আমার আমার যখন স্টাফ পিরিয়ড ছিল, স্টাফ পিরিয়ড পরে আমাদের তো মানে প্রমোশনের জন্য আমাদের ট্রেনিং হতো। সেই ট্রেনিংটা আমাদের নিজস্ব জায়গায় না, আমাদের একটা সেন্টার ছিল, একটা ইনস্টিটিউশন ছিল। আমি ট্রেনিং নিয়েছিলাম সুপারভাইজার ট্রেনিং হচ্ছিল আমার রানাঘাট এসডি হসপিটালে আমাদের ট্রেনিং হচ্ছিল। আমরা হস্টেলে ছিলাম, হস্টেলেই থাকতাম। 6 মাসের একটা ট্রেনিং ছিল। 6 মাস পরে রেজাল্ট। ওই সময়টা খুব পড়াশোনা করতে হতো, ভীষণ করতো। ওইটার একটা ভীষণ মজার গল্প আছে। মজার গল্প না, ওই ট্রেনিং এ যখন গেছি না, অনেকদিন পড়াশোনা ছাড়া তো, কারণ নার্সিং ট্রেনিং পাস করার পরে চাকরি করতে এসে গেছি, তখন তো আর পড়াশোনাটা মনে থাকে না, তখন তো কি করে চাকরি করবো। কিন্তু যখন কোনো ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং নিতে হবে, যখন পড়াশোনা করতে, তখন তো ওখানটাতে তোমাকে মানে দিতেই হবে মনটাকে। এবার সব কিছু সিস্টার আসছেন, ক্লাস নিচ্ছেন, কিছুই মাথায় ঢুকছে না, সবই মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভাবছি কি করে পড়াশোনা করবো, এই 6 মাস 1 বছরের কোর্স কি করে করবো, পাস করতে না পারলে তো খুব ইজি হয়ে যাবে, আমি এরকম এসব আছে। হঠাৎ না খবরের কাগজে ব্রেনোলিয়ার একটা অ্যাড বেরিয়েছিল। ব্রেনোলিয়ার একটা অ্যাড বেরিয়েছিল। আমি আমার যে রুমমেট ছিল তাকে বলছি কি, এই একটা কাজ করবি, ব্রেনোলিয়া খাবি? ব্রেনোলিয়া? হ্যাঁ, খাওয়া না খেলে না সব বেরিয়ে যাবে, সব মাথায় সমস্ত কিছু পড়া এগিয়ে আসবে। ঠিক আছে, ও বলছে ঠিক আছে। আমি তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার হাজবেন্ড তো মোবাইল ছিল না, আমি আমার বাড়িতে এসেছি, এসে আমি আমার হাজবেন্ডকে বলছি কি, শোনো তুমি না 2 বোতল ব্রেনোলিয়া এনে দাও তো। বলছি কেন, কি করবে? আমি না, পড়াশোনা হয়ে যাচ্ছি, পাস করতে হবে তো, ব্রেনোলিয়া। ও বেচারা সত্যি কিছু মনে করেনি, আমাকে ব্রেনোলিয়া এনে দিয়েছে। আমি না ব্রেনোলিয়া রানাঘাট চলে গেছি, রানাঘাটে গিয়ে 3 মাস ধরে ব্রেনোলিয়া খেয়ে যাচ্ছি। মানে রাতের যাতে পড়াটা মুখস্থ হয়, কিন্তু কি বলবো, শান্তি ঘুম পাচ্ছে, ঘুমে আমি কিছুই দেখতে পাচ্ছি না। পড়তে বসে সিস্টার ক্লাসে লেকচার দিয়েছেন, আমার পেট পড়ে যাচ্ছে। আর সিস্টার বলছে, এই তুমি কি করছো, ঘুমোচ্ছ না? আর না তো ম্যাম, আমি তো ঘুমাইনি। ঘুমোচ্ছ তুমি? তারপরে এসে ভাবছি এত আমি আমার রুমের ঘুমোচ্ছে, ঘুম পাচ্ছে, তারও তো ঘুম পাচ্ছে। ব্রেনোলিয়া না ঘুমোলিয়া কি জানি বাবা, এসব খাচ্ছি তো। বলছে ঠিক আছে, এই শীষটা শেষ কর, পরে শীষটা আর খাবো না। তারপরে দেখলাম না, এবার তো হবে না, ব্রেনোলিয়া হোক, কিন্তু ঘুম পাচ্ছে শুধু আমার। না বাবা, বসে মুখস্থ করি। তখন ওই চোখটার নাক বুঝে পড়তে শুরু করলাম। তখন অনার্স নিয়ে শেষমেশ পড়তে হলো, মানে পড়তাম, পড়তে তো হতোই, কিন্তু সব ভুলে যাচ্ছিলাম। মানে 1-2 মাস, মানে 6 মাসের মধ্যে 6 মাস 7 মাসের ট্রেনিং ছিল, ওর মধ্যে 3-4টে পরীক্ষা, প্রচুর প্রজেক্ট করতে হচ্ছে, এখানে পরীক্ষা ওখানে পরীক্ষা, প্রতিদিনই কয়েকটা করে পরীক্ষা থাকে। এবার সব তো ভুলে যাচ্ছি, সব তো বইগুলো খেয়ে আমি পড়বো কি, সবটা পরীক্ষায় চলে গেছি, শুধু বলছি না রে, এরকম করে হবে না, পড়লে কখনো রাত জেগে দিন জেগে কোনোরকম করে পরীক্ষা দিই। হ্যাঁ, অনার্স নিই, আমাদের অনার্স আছে, অনার্স নিই। মানে ব্রেনোলিয়াটা ঘুমোলিয়া হয়ে গেছিল। আমি এখনো আমার সে কথাটা, আমি আমার মানে কি বলবো, বন্ধু-বান্ধবের সঙ্গে এখনো গল্প করি যে কি সাংঘাতিক ঘুম পেত। ওই ব্রাহ্মী শাড়ির বিয়েতে ব্রেনোলিয়া, কত মজার দিন। এই আর কি, এরপরে ট্রেনিং কমপ্লিট, সুপারভাইজার হলাম। সুপারভাইজার হয়ে এসে একটা ব্লকে একটা 6টা সাব সেন্টারে চার্জ নিয়ে বসলাম। সেই চার্জে সেই সাব সেন্টারের সমস্ত প্রোগ্রাম অ্যাচিভ করানো, তাদেরকে তাদের সমস্ত রকম তাদের যে মানে একটা প্রোগ্রাম চালাতে গেলে যতটা আমাদের, যেমন পিএইচএন আছে, পরবর্তীকালে আমি পিএইচএন হয়েছি, পিএইচএন যে করে সে গোটা ব্লকটাকে চালায়, গোটা ব্লকটাকে পিএইচএন চালায়, তার আন্ডারে থাকে সুপারভাইজার, তারা শিফট একটা চালায়। 6টা করে সাব সেন্টার, 6টা সাব সেন্টারে 6টা স্টাফের সমস্ত রিপোর্ট রিটার্ন, তাদের প্রোগ্রাম অ্যাচিভমেন্ট করা, এগুলো আমার কাজ ছিল, এটা করেছি, অবশ্যই করেছি। আচ্ছা, ভালো একটা অভিজ্ঞতার কথা আমরা জানলাম। হ্যাঁ। চাটা খেয়ে নিয়ে যদি আরেকটা কবিতা হয় তাহলে একটু ভালো হতো।
আমি তো আবৃত্তি করছি, আপনাদের সব কেমন লাগছে জানি না, আমার দর্শক সব কেমন তো যারা দেখছেন আমার পরে দেখলে পাওয়া যাবে, পরে ঠিকঠাক ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আবৃত্তি করছি শঙ্খ ঘোষ। আসলে কি বলুন তো, এত ভালো লাগা ছিল তো। আরো একটা ব্যাপার যে আমার রিটায়ারমেন্টই যখন কথা, তখন আমার অবসর নিয়েছিলাম আমি 2021 সালে। 21 সালে তখন আমি না ভাবতাম কি করব এই তখন অবসর হয়ে গেল, এতদিন না চাকরি করেছি, একটা ব্যাপার ছিল। আমার বোন, আমার পরের বোন, সে আমাকে বলেছিল, দিদি তুই না বাকি শিল্পী ভাব, তুই তো খুব ভালো আবৃত্তি করছিস ছেলেবেলায় স্কুল কলেজে। ওর থেকেই আমার এই ইন্সপিরেশন। আমি ওর কথাতেই তখন সত্যি তো আমি যদি একটু শিখতে পারি খুব ইচ্ছে করতো, নাটক দেখা। তারপরে আমার এক বন্ধু আমাকে শ্রুতিমুখ আবৃত্তি সংস্থাতে আমাকে নিয়ে গেছিল। আমার ম্যাডামের সঙ্গে আমি আবৃত্তি করেছিলাম। আমার ম্যাডাম, যার কাছে আমি এই যে কবিতাগুলো আবৃত্তি করছি না, তার কাছ থেকে শেখা, সে আমাকে শিখিয়েছে। কি শিখিয়েছেন আমার ম্যাডাম, আমাকে শিখিয়েছেন। তাই জন্য আমি ম্যাডামকে আমার কি সে তাকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই তার কাছে শেখার জন্য। এই আমি তো কিছুই জানতাম না, কিন্তু আমার ভালো লাগা ছিল বলেই বোধহয় আমি ম্যাডামের কাছ থেকে এইটুকু শিখতে পেরেছি। চাইবো যতদিন ক্ষমতা আছে, যতদিন মানে মানে কি বলবো, যতদিন আমার শরীর শক্তি থাকবে, আমি চাইবো আমার এই দিনগুলো যেন আমার সবসময় আমার সঙ্গে থাকে। আরেকটা আবৃত্তি করি তাহলে। এবার করছি শঙ্খ ঘোষের লেখা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে দেখছি সবাই মিলে, চোখে জল ঝরছিল না, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল, ভরাতে যেই মেঘ না, সেখানে কোথায় গেল? তুমি কি অন্ধ বলে আমাদের ত্যাগ করেছো? আমরা মন্দ বলে ভালোবান হই কি করে? দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, বন্ধুদের কাছেও বলি, খাতাটা হয়তো কোনো সময় খোলা থাকছে, কিন্তু চোখটা কিন্তু বেশিরভাগ সময় খাতায় থাকছে না। মানে এখনো পর্যন্ত উনি মুখস্থ করেছেন বা ব্রেনওয়ালিয়া কি এতদিনে কাজ দিচ্ছে জানি না, সেই ব্রেনওয়ালিয়া ফল কিন্তু এখনো উনি চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, উনি শুরুতেই বললেন যে যতদিন পারবো ততদিন এটা চালিয়ে যাবো। তো এই সূত্র ধরেই আমার একটা প্রশ্ন, যে আগে তো তুমি হয়তো যতটা তাড়াতাড়ি কাজকর্ম করতে পারতে, এখন হয়তো অতটা তাড়াতাড়ি করতে পারছো না। সেক্ষেত্রে দেখা গেল তোমার পরবর্তী জেনারেশন মেয়ে বা বৌমা হয়তো সেই কাজটা সেই তোমার আগের মতো সেরকম তাড়াতাড়ি করে দিচ্ছে, তখন কি কোথাও খারাপ লাগে? না না, খারাপ লাগবে কেন? ওরাই তো করবে। আমিও তো ওটা করে এসেছি। আমার তো এখন মানে আমি যে কাজটা হয়তো আগে করতে পারতাম, সেটা এখন আমি পারছি না। এটাতে আমার খারাপ লাগার কিছু নেই তো। এটা তো ওদের জেনারেশনে ওদের এই মানে তৎপরতা তো থাকবেই, সেটার জন্য আমার ভালো লাগা থাকবে। আমার বউ কি আমার মেয়ে যদি আজকে আমি যা করেছি তার থেকেও বেশি পারে, এটা তো আমার কাছে আনন্দের, আমার কাছে একটু দুঃখের না, খুব ভালো থাকবো। তবেই আমাদের একাকিত্ব গ্রাস করবে না, যদি আমরা এগুলোকে মানিয়ে নিতে পারি, শরীর এবং মন থেকে অবশ্যই মানিয়ে নিতে হবে। আমি একদিন করেছিলাম, এখন পারছি না, এইগুলো যদি ভেবে থাকি তাহলে আমি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব, খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব। কিন্তু আমি তো ওগুলো ভাবি না। আমি ভাবি কি, না আমি কেন এত তাড়াতাড়ি সব কিছু চেয়ে দেবো, হোক না আমার ইন্টারনেট, হোক না আমার বয়স, তাহলে আমি তো এরকমই যদি থাকতে পারি। আমার মনটা যদি সেই 16 বছরে রাখতে পারি, তাহলে তো কোনো দোষ নেই। আমি বয়সটা আমার যাই পারুক না কেন, মনটা আমার সেরকম থাক, তাই না? অবশ্যই। তবেই আমি মানে ঠিকঠাক ভাবে চলতে পারবো, এটাই হচ্ছে। আচ্ছা, অনেকগুলো ঘটনায় তো অনেক কিছু শুনলাম, জীবনে এত কিছু যে পেয়েছি, তো
তো এই পাওয়াগুলো নিয়ে কোনো ক্ষেত, মানে এটা আমার না হলে ভালো হতো বা ওটা আমার হলে ভালো হতো, এরকম কোনো ক্ষেত? না, সেরকম আমার কোনো কিছু ছিল না। আমি আমি কি বলবো, আমি খুব সুন্দরভাবে সংসার করেছি, খুব সুন্দরভাবে চাকরি করেছি। চাকরির জায়গাতে আমি খুব এনজয় করতাম, চাকরির জায়গাটা খুব এনজয় করতাম, চাকরিটাও খুব এনজয় ভাবে করেছি, খুব ভালোভাবে এনজয় করেছি, সংসারও এনজয় করেছি। তবে দেখো, সংসার করতে গেলে তো ছোটখাটো খিচিবিচি লাগবেই, ওগুলো নিয়ে তো ভাবলে হবে না। ওগুলো নিয়ে ভাবলে পরে তো আমার তো সবসময় ভাবনাই থেকে যাবে। কিন্তু ওগুলোকেও যদি আমি ঠিক কবিতার মতো করে ভালোবেসে ফেলি, তাহলে কিন্তু আমার একটু খারাপ হবে না, ওদের খারাপ লাগতো না। হয়েছে, শাশুড়ি ছিল, ননদ ছিল, এইসব তো থাকবেই ভাই, ওগুলো না থাকলে তো সংসারই হবে না। আমরা তো আর সেই, সত্যি কথা বলছি, সাধুদাদু নই, আমরা তো সংসারী মানুষ, এগুলো থাকবে, থেকেছে, হয়েছে। সবকিছুকে মানিয়ে নিয়ে চলেছি, সবকিছুকে মানিয়ে নিয়ে চলেছি, রিটায়ারমেন্ট করেছি, ছেলে বড় হয়ে গেছে, সে ভালো একটা পড়াশোনা করেছে, সার্ভিস করেছে, তার বিয়েও দিয়ে দিয়েছি, সে এখন দিল্লিতে কর্মরত, আমি আমার জগতে আছি। বাহ বাহ বাহ। তো এবার চাকরি এবং এই কবিতা, তার বাইরে কোনো হাতের কাজ, গান, নাচ বা সেলাই বা রান্না বা কোনো কিছু, কোনো ব্যাপারে কোনো আগ্রহ? তা রান্না করতে আমি খুব ভালোবাসি, এই কাজটা আমি খুব ভালোবেসে করেছি। আমার না 41 বছর চাকরি হয়েছে, কিন্তু আমি 41 বছরে একদিন আমার রান্নার লোক ছিল না, কোনোদিন রান্না করতে দিতাম না। কি জানি, ওই ভোরবেলায় উঠে হুড়মুড় করে, কি সুন্দর, ওটা যেন আমার কাছে খুব ভালো ছিল। হুড়মুড় করে উঠে সকালবেলা 4টের সময়, বেশি তো 5 সময় তো আমরা ভীষণ ব্যস্ত থাকতাম। তখন তো গ্যাসও ছিল না, তখন যখন উনুন ছিল তখন ওভাবে করেছি। তারপর যখন গ্যাস এলো, তখন ওই ভোর 4টেই মতো বেরোবো, 4টের সময় উঠে, তখন শাশুড়ি ননদ ছিলেন, সবাই যখন আস্তে আস্তে পৃথিবীতে চলে গেলেন, মা চলে গেলেন, সবাই সবার সংসারে ব্যস্ত হলো, তখন তো আমি, আমার বাচ্চা, আমি আমার হাসবেন্ড, কিন্তু তখন না কোনো বিরক্ত লাগতো না। ওই সকালবেলা ওঠা, ওকে সুন্দরভাবে রান্না বান্না করে অফিস যাওয়া, 1:30 বাজতেই আমার হাসবেন্ড বলতো, তুই গাড়িটা বার করো, আমি এক্ষুনি বেরোবো, ইউনিফর্ম পরা, আমার তো ইউনিফর্ম করতে হতো, ইউনিফর্ম পরে আমি ছুটতাম কাজ করতে। ওই ট্রেনে বসে যাওয়া, সবাই আমার না খুব অসমবয়সী বন্ধুত্ব সব, আমার তো, আমি তো অনেক বড় সবার থেকে, সবাই আমার অসমবয়সী বন্ধু, সবার সঙ্গে একসঙ্গে বসে ট্রেনে বসে যাওয়া, বাটার মাছ করে খাওয়া, হই হই করা, বন্ধের দিনে অফিস যাওয়া। আর তখন তো বন্ধের দিনে অফিস না গেলে আমাদের অফিসাররা সব ছবি তুলে তুলে পাঠাতে হতো, সেগুলোও করেছি। কিন্তু সবের মধ্যে একটা আনন্দ ছিল, সবার মধ্যে, সবার মধ্যে আনন্দ ছিল। বছর শেষে পিকনিক, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খা। এখন তো শ্রুতিমুখের বন্ধুদের সঙ্গে খুব গল্প করি আমি, শ্রুতিমুখের আমার সবাই খুব বন্ধু, সবাই ছোট ছোট হলে কি হবে, সবাই আমার বন্ধু, তাই না? রান্নাটা তো খুব ভালোবেসে করো, তাহলে আমাদের এই দর্শক শ্রোতা বন্ধুদের কি চট করে দুটো একটা রেসিপি কিছু শেয়ার করা যাবে? রেসিপি এই টুকটাক তো রান্না, একটা রান্না সবারই করতে হবে, এখন তো সবার ব্যস্ত জীবন, তাড়াতাড়ির মধ্যে করা যাবে। তাড়াতাড়ির মধ্যে কি আর রান্না, সবাই কালো জিরে কাঁচা লঙ্কা ঝোলও খেতে পারে, 30 মাসের ঝোল সবাই জানে। আর আমি তো, আমার শ্বশুরবাড়ি তো পূর্ববঙ্গে, শ্বশুরবাড়ি, ওই জন্য আমার শাশুড়ি মায়ের কাছে কিছু শেখা টিপস। শুক্তোর তরকারি, একটা চাপড় ঘন্ট বলে, চাপড় ঘন্টে কালকে অবশ্য রান্না করেছিলাম। চাপড় ঘন্টটা করে কি, সে মানে যেটা তোমার মানে ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে, তোমার উচ্ছে, থোড়, তারপরে আমি বিনস দিই, কাঁঠালে বিচি থাকলে কাঁঠালে বিচি, আর তোমার কাটোয়া ডাঁটা যদি থাকে কাটোয়া ডাঁটা, এই সবগুলো মানে সবজি আমাকে দিতে হবে। আলু থাকলে আলু, চাইলে সব কিছু, মানে এইগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এগুলো। পটল, পটল পটল না এটা হয়, এইসব করে দিয়ে এইবার এগুলোকে সব তরকারি কেটে নিলাম, কেটে নিয়ে ওই শুক্তো মানে উচ্ছে দিয়ে একটা তরকারি, উচ্ছেটা থাকবে। এই ফোড়ন গোটা রেসিপিটাই বলি তাহলে, হ্যাঁ চট করে যদি হ্যাঁ চট করে ওই আর কি, কড়াইতে তেল দেবে, বা বন্ধুদের বলছি, দেবে দিয়ে রাঁধুনি সম্বরা, চন্দনী সম্বরা দিয়ে উচ্ছে ভেজে দেবে, সবজিগুলোকে সব দিয়ে দেবে, তার মধ্যে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দেবে নুন মিষ্টি আর মশলা দেবে, আর চন্দনী আর আদা বাটা, রাঁধুনি আর আদা বাটা দিয়ে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে একটু তেল দিয়ে সুন্দর করে রান্নাটা নামানোর আগে দিয়ে দেবে। এইটুকুই প্রিপারেশন। একদিন যদি
আমি যা বললাম তাই সবাই বুঝতে পারে, এইভাবে রান্না করলেই ভালো হবে। না নইলে যে আমাদের অনলাইনে তো থাকে, আমরা আবার চালিয়ে শুনে নেবো, শুনে নিয়ে করবো। তো যাই হোক, কবিতা আজকে কবিতাটা নজরুলের একটা কবিতা বলি। আচ্ছা। নজরুলের রক্তাম্বর ভাবিনি মা, রক্তাম্বর পরমাইবার জ্বলে পুড়ে যাক সের বসন, দেখি ওই করে বাজে মা কেমন বাজে তর বাড়ি খানার খান, সিঁথির সিঁদুরে মুছে ফেলে মাগো জাল শেখা জাল কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল চিতা, এলোকে শীতবধূ যুগ ঝঞ্ঝা কালে বৈশাখী ভিন তুফান, চরণে আঘাতে উদিগারে যেন আগত বিশ্ব রক্তবান, নিঃশ্বাসে তব ত্যাগাকুল সম পড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাসিতে হৌগ বিষ্ণু চক্র মাতরে হেঙ্গাগ, টুটি টিপে মারো অত্যাচারে মাও গলহার হোক নীলে ভাসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসী উদ্ভাসী, হাসো গলে গলে দাও করো কারি বলা হালা হালা শঙ্কর, আজ হতে মাগো অসহায় সন ক্ষীণ ক্রন্দন সম্বর, বেহুলা ছিড়িয়া চাবুক করো মা সে চাবুক করো নভতরিক, জালিমের বুকে বে খুন ঝরে লালে লাল হোক সে করি, নিভৃত শিরে লাঠি মারো আজে ভাঙো বাহুলার থাম নেশা, প্রিয় এবারে অশিব গরম নীলের সঙ্গে লাল নেশা, দেখা মা আবার দরুজ গরমি অশিব নাকি চণ্ডী রূপ, দেখো মা ওই কল্যাণ কর আনতে পারি কি বিনার স্তূপ, শীত শতদল বাসুনি নয়াক রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাত সৃষ্টির নব পূর্ণিমা। কি বলবো, কি বলে যে আমি এ জানাবো, মানে আমি থেকে থেকে অভিভূত হয়ে যাচ্ছি যে কি বিশেষণ কি দেবো, মানে সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত বড় বড় কবিতা না দেখে সুন্দর একদম পড়ে যাচ্ছেন উনি। তো কবিতা আরেকটা হবে কি এখন, না অসুবিধা হবে কিছু? না অসুবিধা নেই। তাহলে আরেকটা শুনি। হ্যাঁ হ্যাঁ, প্রায় শেষের দিকে চলে এসেছে আমাদের অনুষ্ঠান, কিন্তু অনেক কিছু জানার আছে। হয়তো মানে সেই খামচা মেরে তোলা বলে না, মানে টুকরো টুকরো করে তোলার মতন হলো সবটা এই অল্প সময়ে, এত অভিজ্ঞতা এত কিছু জানতে আমাদের পারছি না আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা যে কবিতা না, এটা উত্তম কুমার ধারার লেখা, দুর্গারামের মেয়ে। আমার ভীষণ প্রিয় কবিতা, আমার ম্যাম আমাকে শিখিয়েছেন, এত সুন্দর করে শিখিয়েছেন, আমি সব সময় কবিতাটাকে, কিন্তু এখন কি হয়েছে, এখন না আমি কিছু ভুলে যাই, হয়তো ভুলে যাই, যেগুলো মনে রাখি সেগুলো মনে রাখি, চর্চা করতে হয়তো সংসারে নানা কাজের মধ্যে, তাও করি, আসলে ভালো লাগা তো। দুর্গারামের দুরন্ত এক স্বপ্ন গায়ের মেয়ে, রং বেরঙের আঁকতে ছবি গান দিয়ে জানিয়ে, সবচেয়ে ঘাসের গাছে পাতা মেয়ের উঠোন জুড়ে, ফুটত বুকে ফুড়ি ফুড়ি সব ঝলমলে রোদ্দুরে, আঁকত মেয়ে আলো রাখাও সেই জঙ্গলি গাছের পাতায়, স্বপ্ন রঙের রং ভরাতো মনির লক্ষ্মী পাতায়, আলপথে রোজ ছুটতে গিয়ে ভোরের আলো মেঘে হিজল বনে ছুটির ছবি মেঘ পরিদের গল্পগুলো সাজিয়ে ধানের শীষে, যোগ দিত সে নদীর পাড়ে বাউলি মজলিসে, কাজলা দিদির ছড়ার ছন্দে তার মেলানোর ফাঁকে খুঁজত পেঁচাপতির ডানার রঙের দুনিয়াকে। সেই মেয়ে আজ করছে কি আছে বলছি তবে শুনো, তিনকুড়ে কেউ নেই যে নেই নেই গো আপন যেন, স্বপ্ন রঙের রং ভরে না আর সে লক্ষ্মী কাটায়, আলোর আকাশ আর আঁকে না গাছের পাতায় পাতায়। দুর্গা নামের সেই মেয়ে আজ ভুগছে এখন জ্বরে, যখন মাঠে যে দুর্গা পুজো হচ্ছে আড়ম্বরে, স্বপ্ন যখন সাজছে রঙের আলোয় চতুর্দিকে, সেই মেয়েটার কখন জানি ঘরের আলো ফিকে। রাত শেষ হলেই ভোর আকাশে জল জলে সুতারা, সেই মেয়েটার জ্বর তবু দেয়নি তাকেই তারা, কুয়াশা ভরা ছায়া পথে ট্রেন ভর্তি ডাকে,
ছুটতে ছুটতে সেই মেয়ে আজ বাঁচার ছবি আঁকে, ছুটতে ছুটতে সেই মেয়ে আজ বাঁচার ছবি আঁকে। সত্যি বোধহয় আমাদের সবাইকেই ছুটতে হয়, কিন্তু ছুটতে ছুটতেই আমরা বাঁচার ছবি আঁকি, যেটা আমরা আমাদের এই গোপালীকে দেখে বুঝতে পারছি। মানে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু, তার সঙ্গে নিজে যে আমি বাঁচবো এবং ভালোভাবে বাঁচবো, আমাকে কখনো একাকিত্ব গ্রাস করবে না, আমি যেটা ভালো লাগে আমার আমি সেটাই করে যাব। এগুলোই বোধহয় ওনার চলার মন্ত্র, এবং এতেই বোধহয় ভালো থাকা যায়। হ্যাঁ, ছবি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি কখনো একাকিত্ব ফিল করি না, আমি বোর ফিল করি না। আমি আমার কবিতাকে নিয়ে, আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে, যারা আমার থেকে অনেক ছোট, আমি তাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি। আরেকটা কি, আমি খুব বই পড়তে ভালোবাসি, কিন্তু ইদানিং চোখের একটা অসুবিধা হয় বলে বইটা পড়ি না। কিন্তু তাও পড়ি না কেন, মাঝে মাঝে পড়ি, ডাক্তার দেখাতে বয়স তো হচ্ছে। কিন্তু সত্যি কথা বলছি, আমার এই 3 বছর হলো আমার ইন্টারনেট করা, আমি কোনো দিনের জন্য ভাবিনি যে আমি একা, আমি ভাবি না। সেই তো, আমরা তো মানুষ, আমরা একে অপরের বিপদে যদি পাশে না দাঁড়াই, হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে, যে আমরা তো মানুষ, আমরা তো একা বাঁচতে পারি না। তো আরেকটা কবিতা কি হ্যাঁ শোনা যাবে? একটা আর একটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটাই। গলার কোনো অসুবিধা নেই তো? না আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে আর একটাই শুনি, তারপর শেষ করবো। এবার যেটা বলবো সেটা ভালো থাকার কবিতা। বাহ, ভালো থাকার কবি হুমায়ুন আজাদের লেখা শুভেচ্ছা, বাংলাদেশের কবি হুমায়ুন আজাদের লেখা শুভেচ্ছা। এতে সবাই না খুব ভালো থাকবে, সবাই সবাই ভালো থাকবে এটাতে। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিঠি মিঠি তারা, ভালো থেকো, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা, মিশির শিশির, ভালো থেকো, ভালো থেকো জল, নদী তীর তীর, ভালো থেকো, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো ঢাক, ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, ডাকারের বাঁশি, ভালো থেকো, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো, ভালো থেকো গাম, আমাদের আম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঠের কবি, ভালো থেকো, ভালো থেকো বক, আড়িয়ার বিল, ভালো থেকো, ভালো থেকো নাও, মধুমাখা গাও, ভালো থেকো, ভালো থেকো বেড়া আর ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো। এসব মানুষের সংস্পর্শ পেলে আমরা তো অবশ্যই ভালো থাকবো। এবারে এই যে আমার দ্বারা আর কিছু হবে না, এই ভাবনা থেকে বেরোনোটাই কিন্তু আমাদের এই প্রাইজের উদ্দেশ্য। যে না, আমরা কখনোই এটা ভাববো না যে আমার দ্বারা আর কিছু হবে না, এটা নয়। এবং তার জলজান্ত প্রমাণ কিন্তু এখানে বসে আছেন আমাদের গোপালী, যে উনি এত বছর চাকরি করার পর এত কিছু অভিজ্ঞতা, অনেক কিছু শেয়ার করবেন, হয়তো অনেকটা আবার শেয়ার করতে পারবেন না সময়ের অভাবে, বা অনেক কিছু মনে থাকে না, তো অনেক কিছু মনে থাকে। তো এইভাবেই আমাদেরকে করতে হবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু মাসে একদিন করে অবসরের আড্ডা আমাদের এই প্রাইসেই শুরু হয়েছে। যাদের মনে হবে, বা আমরা তো জানতে পারলে অবশ্যই জানাবো, আর আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি সেটা করবেন। সামনে একটা বড় উৎসব আসছে, ঈদ উল ফিতর। সকলে সমানভাবে সেটাই অংশগ্রহণ করুন, আনন্দ করুন, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। এবং আমরা এটাও খেয়াল রাখবো যে আমার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়, এটাও কিন্তু আমাকে সচেতনভাবে সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। আর আজকে সব শেষে বলি, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবো। থাকবেন। আজকের মতো এখানে শেষ করি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।